আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু, এই অধ্যায়টির উদ্ভিদ টিস্যু যে বিষয়টা, উদ্ভিদ টিস্যু বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থীরা উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ, বিভিন্ন ধরনের টিস্যু বৈশিষ্ট্য, অবস্থান, কাজ, এগুলো নিয়ে অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে। এগুলো আয়ত্ত করতে গিয়ে এলোমেলো হয়ে যায়। তোমাদের সহযোগিতায় এই বিষয়গুলো অল্প পরিশ্রমে স্বল্প সময়ে যেন আয়ত্তে আসে, তাই আলোচনায় এসেছি আমি মাজেদুর রহমান। এসো, চলো আমরা দেখি উদ্ভিদ টিস্যু বিষয়টি কি করে সহজে আয়ত্তে নিয়ে আসা যায়। আসলে যে কোনো একটা বিষয় আয়ত্তে নিয়ে আসার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হবে। আমাদেরকে প্রথমে জানতে হবে উদ্ভিদ টিস্যুর সংজ্ঞা, উদ্ভিদ টিস্যু প্রকারভেদ, কোন টিস্যু কি কাজ করছে। টিস্যু কাকে বলা হয়? তাহলে টিস্যু হচ্ছে একই ধরনের বা ভিন্ন ধরনের কতগুলো কোষের সমষ্টি, একই ধরনের বা ভিন্ন ধরনের কতগুলো কোষের সমষ্টি যাদের উৎপত্তি একই এবং কাজ একই। অর্থাৎ একই ধরনের বা ভিন্ন ধরনের কতগুলো কোষ যদি একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে, তখন সেই কোষের সমষ্টিকে টিস্যু বলা হয়। টিস্যু মূলত কোষের সমষ্টি। কি বলা হয়েছে? একই ধরনের বা ভিন্ন ধরনের কতগুলো কোষ যদি একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ করে, তখন সেই কোষের সমষ্টিকে বলা হয় টিস্যু। দেখতে পাচ্ছ তোমরা উদ্ভিদ টিস্যু লেখা হয়েছে। উদ্ভিদ টিস্যুকে পাঠ্য বইয়ে আলোচনা করা হয়েছে দুটো শিরোনামে, নাম্বার 1 ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। তো আমাদের এখানে ভাজক টিস্যুটা নবম দশম শ্রেণীর বইয়ে আলোচনায় নাই, আলোচনা রয়েছে যেটা, সেটা হলো স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর আবার প্রকারভেদ রয়েছে। তাহলে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু কাকে বলা হয়? উদ্ভিদ দেহে এমন কিছু কোষের সমষ্টি রয়েছে বা এমন কিছু কোষ রয়েছে যেগুলো বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে সক্ষম, যেগুলো বিভাজনে সক্ষম, সেই ধরনের কোষগুলোকে বলা হয় ভাজক কোষ। অন্যদিকে যে সকল কোষ ভাজক কোষ থেকে তৈরি হয়েছে, তৈরি হয়ে একটা স্থায়ী রূপ লাভ করেছে, যেগুলো আর বিভাজিত হতে পারছে না, অর্থাৎ যে সকল কোষ ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে স্থায়ী রূপ লাভ করেছে, বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলেছে, সে সকল কোষের সমষ্টিকে বলা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম। শিক্ষার্থীরা, আমরা শিখছি স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর প্রকারভেদ। স্থায়ী টিস্যু 3 ধরনের। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে সরল টিস্যু। এই যে নাম্বার 1 সরল টিস্যু, নাম্বার 2 জটিল, এবং নাম্বার 3 কি? নিঃস্রাবী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যু 3 ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। আমাদের পাঠ্য বইয়ে নিঃস্রাবী টিস্যুটা আলোচনায় নাই, আলোচনায় রয়েছে সরল টিস্যু এবং জটিল টিস্যু। সরল টিস্যুকে আবার 3টা শিরোনামে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে সরল টিস্যু 3 ধরনের। নাম্বার 1 প্যারেনকাইমা, নাম্বার 2 কোলেনকাইমা, নাম্বার 3 স্ক্লেরেনকাইমা। তাহলে তোমরা বুঝতে পেরেছো উদ্ভিদ টিস্যু প্রথমত 2 ধরনের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু আবার 3 ধরনের, সরল, জটিল এবং নিঃস্রাবী। সরল টিস্যু আবার 3 ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। শিক্ষার্থীরা, আমাকে যেটা জানতে হবে এই প্যারেনকাইমার বৈশিষ্ট্য। আচ্ছা, আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখে কি মনে হচ্ছে তোমাদের? অ্যাকচুয়ালি এগুলো কতগুলো কোষের সমষ্টি। এই যে এগুলো নিচে, এগুলো কি? অনেকগুলো কোষ। শিক্ষার্থীরা, বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা একটা কোষের ছবি অঙ্কন করেছি। এটি একটি প্ল্যান্ট সেল। কি করে তোমরা বুঝতে পেরেছো এটা প্ল্যান্ট সেল? কোষের মাঝখানে গহ্বর রয়েছে। তাহলে যে সকল কোষের কেন্দ্রে কোষ গহ্বর থাকে, কেন্দ্রে কোষ গহ্বর থাকে বলে নিউক্লিয়াসটি প্রান্ত ভাগে রয়েছে। তাহলে এখানে এই ফাঁকা জায়গাটা যদি কোষ গহ্বর হয়, লাল যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এই অংশটা হচ্ছে কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম পরে এই অংশটা প্লাজমা মেমব্রেন। তারপরে যে অংশগুলো রয়েছে, এই অংশগুলো হচ্ছে মূলত কোষ প্রাচীর। তাহলে উদ্ভিদের একটি কোষের বৈশিষ্ট্য কি? কোষ প্রাচীর থাকবে। উদ্ভিদের কোষে কি থাকবে? কোষ প্রাচীর থাকবে, কেন্দ্রে কোষ গহ্বর থাকবে। দেখতে পাচ্ছ যে সাইটোপ্লাজম কোষ গহ্বরের চতুর্পাশে রয়েছে, লাল অংশটুকু, নিউক্লিয়াসটি প্রান্তভাগে থাকবে। শিক্ষার্থীরা, আমরা জানি যে কোনো একটি কোষ জীবিত না মৃত সেটা আমরা কি দেখে বুঝবো? কোষের ভিতরে প্রোটোপ্লাজম আছে কিনা।
আর প্রোটোপ্লাজম বলতে আমরা কাকে বুঝবো? প্রোটোপ্লাজম বলতে আমরা সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজমের সমষ্টিকে বোঝাবো। তাহলে তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো এই কোষটা জীবিত না মৃত? এই কোষে কি রয়েছে? সাইটোপ্লাজম রয়েছে। এই কোষে কি রয়েছে? নিউক্লিওপ্লাজম রয়েছে, অর্থাৎ নিউক্লিয়াস রয়েছে, যার ভিতরে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের ভিতরে তরল অংশ নিউক্লিওপ্লাজম এবং কোষের ভিতরে তরল অংশ সাইটোপ্লাজম। এই কোষটি জীবিত, এই কোষটি জীবিত। তাহলে তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো একটি কোষ কখন জীবিত? যখন কোষের ভিতরে প্রোটোপ্লাজম থাকবে তখন সেটি জীবিত। যদি প্রোটোপ্লাজম না থাকে, অর্থাৎ কোষের ভিতরে আমরা নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এগুলো আমরা খুঁজে পাচ্ছি না, এগুলো আমরা বুঝতে পারছি না, তখন আমরা ধরে নেব সেই কোষটি মৃত। নাম্বার 1, সরল টিস্যুর প্রথম প্রকার হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা এই টিস্যুর কোষগুলো জীবিত। এর বৈশিষ্ট্য কি? তাহলে প্যারেনকাইমার বৈশিষ্ট্য শিখছি আমরা শিখছি প্যারেনকাইমার বৈশিষ্ট্য। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত। কি বললাম? প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত। নাম্বার 2, সমব্যাসীয়। বৈশিষ্ট্য 1, প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত। কি করে বুঝবো আমরা পাতলা প্রাচীরযুক্ত, সমব্যাসীয়? এগুলো আমরা যখন তুলনা করবো প্যারেনকাইমা এবং কোরেনকাইমার সঙ্গে যখন আমরা কম্পেয়ার করবো তখন আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারবো যে কোনটা জীবিত, কোনটা মৃত, কোনটা সমব্যাসীয়। শিক্ষার্থীরা, এই যে কোষগুলো আমি দেখানোর চেষ্টা করেছি, এই কোষগুলোতে এই যে গোলাকৃতির যে অংশগুলো দেখানো হয়েছে সবগুলোই কি? প্যারেনকাইমা টিস্যুর কোষ। আমার এই পাশে একটা চিত্র দেখানো হয়েছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ গোলাকৃতির অংশ। এই যে তোমাদের বইয়ে এই চিত্রটি রয়েছে গোলাকৃতি, কিন্তু আমি বলছি আমার চিত্রে প্যারেনকাইমা তাহলে কোনটা হবে? এটা হবে না এটা হবে না এটা হবে? তোমরা একবার ভেবে দেখো তো। তাহলে তোমরা এই চিত্রের সঙ্গে এবং পাঠ্যপুস্তকের চিত্রের সঙ্গে বুঝতে পারছো যে এটা হবে কি? প্যারেনকাইমা টিস্যুর কোষ। চলো এই প্যারেনকাইমা টিস্যুর কোষের বৈশিষ্ট্যগুলো একটু মিলাই নিই। এখানে কি রয়েছে? এই টিস্যুর কোষগুলো সমব্যাসীয়। সমব্যাসীয় বলতে যেটা বোঝায়, এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ উপকরণ, একবার লক্ষ্য করে দেখো তো, এই উপকরণের এরকম দেখতে হলেও এর ভেতরে একটা ফাঁকা জায়গা রয়েছে না, যে দিক দিয়ে আমি আঙ্গুল প্রবেশ করাইতেছি। তাহলে এই দিক দিয়ে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই অংশে যে ফাঁকা জায়গা রয়েছে, এটার ভিতরে নিঃসন্দেহে সমব্যাস রয়েছে, সমান ব্যাস রয়েছে। তাহলে এখানে যে কোষগুলো দেখা যাচ্ছে সেই কোষগুলো মূলত কিরকম হয়ে রয়েছে? সেই কোষগুলো মূলত এরকম হয়েছে, অর্থাৎ উপরের দিক থেকে দেখা যাচ্ছে কোষগুলো। তাহলে সমব্যাসীয়। এই টিস্যুর কোষগুলো কি? সমব্যাসীয়। আবার এই টিস্যুর কোষগুলো যে প্রাচীর রয়েছে সেটা পাতলা প্রাচীরযুক্ত। সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত। এই টিস্যুর কোষগুলো জীবিত। তাহলে আমরা একটু মিলাই নিই এই টিস্যুর কোষগুলো জীবিত কি করে হবে? জীবিত আমরা বুঝবো কি করে? তোমাদেরকে আমি দেখিয়েছি জীবিত হওয়ার জন্য কেন্দ্রে কোষ গহ্বর থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই যে কোষটা, এই কোষটার বাহিরের দিকে কোষ প্রাচীর রয়েছে, তারপরে কি রয়েছে? সাইটোপ্লাজম রয়েছে। কেন্দ্রে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, যে এই অংশটা, এটা কোষ গহ্বর। লাল রঙের যে অংশটা দ্বারা আমি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই টিস্যুর কোষে নিউক্লিয়াস রয়েছে, কোষ গহ্বর রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, কোষ প্রাচীর রয়েছে। তাই এটা কি? জীবিত। প্যারেনকাইমা টিস্যুর কোষের বৈশিষ্ট্য কি? জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত। আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই যে এই একটা কোষ, এই একটি কোষ, এই একটি কোষ, কোষগুলোর মাঝে মাঝে যে হলুদ অংশ রয়েছে এটা হইতেছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান, অর্থাৎ দুটা কোষের মধ্যে ফাঁকা জায়গা। তোমরা এখানে বুঝতে পারবা যে এটা একটি কোষ, এটি একটি কোষ, দুটা কোষের মাঝখানে কি ফাঁকা জায়গা রয়েছে। তাহলে সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত, জীবিত, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। প্যারেনকাইমা টিস্যুর কোষের বৈশিষ্ট্য কি তাহলে? নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে জীবিত, নাম্বার 2 সমব্যাসীয়, নাম্বার 3 পাতলা প্রাচীরযুক্ত, নাম্বার 4 আন্তঃকোষীয় ফাঁকা স্থান রয়েছে। তোমরা একটু ভেবে একটু আত্মস্থ করার চেষ্টা করো। জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। কোন টিস্যুর কোষে? প্যারেনকাইমা টিস্যুর কোষে। তাহলে আমরা প্যারেনকাইমার বৈশিষ্ট্যগুলো শিখেছি। এখন আমরা যে বিষয়টা জানবো, প্যারেনকাইমা কোষের আবার প্যারেনকাইমা টিস্যুর আবার কোষ 2 ধরনের রয়েছে। এই যে দেখানোর চেষ্টা করেছি আমি, ক্লোরেনকাইমা বুঝিয়েছি এবং অ্যারেনকাইমা বুঝিয়েছি। অ্যাকচুয়ালি
প্যারেনকামা কোষগুলা উদ্ভিদের সমস্ত অংশেই থাকে, অর্থাৎ একটি উদ্ভিদের সমস্ত দেহেই প্যারেনকামা টিস্যুর কোষগুলো থাকে। এই প্যারেনকামা টিস্যুর কোষগুলোতে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। প্লাস্টিকের একটি অংশ ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ প্যারেনকামা টিস্যুর কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন সেটাকে ক্লোরেনকাইমা বলা হয়। ভালো করে আমরা বুঝি, প্যারেনকামা টিস্যুর কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন সেটাকে কি বলা হয়? ক্লোরেনকাইমা। শিক্ষার্থীরা, আমার হাতে যে উপকরণটি দেখতে পাচ্ছ, তোমরা হয়তো অনেকে চিনে থাকবা এই উপকরণটি কি। এই উপকরণটি হচ্ছে কচুরিপানা। শিক্ষার্থীরা, এই উপকরণটি কচুরিপানা, এটি একটি জলজ উদ্ভিদ। এখন আমি যে জিনিসটা দেখাবো তোমাদেরকে, এই জলজ উদ্ভিদের কাণ্ডের আমরা একটা কোষটাকে দেখবো যে এই কোষের ভিতরে কি রয়েছে? ফাঁকা জায়গা রয়েছে। এই যে ছোট ছোট কুঠুরি দেখতে পাচ্ছ, এই কুঠুরিগুলো মূলত কোষ। এই কুঠুরিগুলোতে মূলত কোষ। তাহলে আমরা কি বুঝলাম? জলজ উদ্ভিদের কাণ্ড যেখানে কি রয়েছে, যে টিপ দিলে বাতাস বের হয়ে যাবে, ফাঁকা জায়গা রয়েছে, চ্যাপ্টা হয়ে গেল। এখানে যখন ছিল তখন কি ছিল? ফুলে ছিল। যখন আমরা টিপ দিতেছি তখন সেটা চ্যাপ্টা হয়ে যেতেছে। কেন চ্যাপ্টা হয়ে যেতেছে? এটার ভিতরে যে বায়ু ছিল সেই বায়ুটা বের হয়ে গেল। এটা মূলত কি ধরনের কোষ? এটা মূলত প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমার মধ্যে আবার কি? প্যারেনকাইমার মধ্যে অ্যারেনকাইমা। এয়ার, বায়ু, এয়ার থেকে আসছে কি? অ্যারেনকাইমা। অর্থাৎ জলজ উদ্ভিদের বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা কোষকে, জলজ উদ্ভিদের বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা কোষকে কি বলা হয়? অ্যারেনকাইমা। তাহলে কচুরিপানার কাণ্ডে কোন ধরনের কোষ রয়েছে? অ্যারেনকাইমা কোষ রয়েছে। শিক্ষার্থীরা, আরো বোঝানোর চেষ্টা করেছি প্যারেনকাইমা টিস্যুর কোষ দু ধরনের। ক্লোরেনকাইমা, অর্থাৎ যে সকল কোষে ক্লোরোপ্লাস্ট থাকে সেগুলোকে ক্লোরেনকাইমা বলা হচ্ছে। বায়ু কুঠুরিযুক্ত কোষগুলোকে কি বলা হচ্ছে? অ্যারেনকাইমা বলা হচ্ছে। এবার এসো চিত্রে, এগুলো তাহলে প্যারেনকাইমা কোষ। তোমরা স্পষ্ট বুঝতে পারছো, সমবায়সীয় পাতলা প্রাচীরযুক্ত আন্তঃকোষীয় ফাঁকা স্থান রয়েছে, জীবিত। এখন আমি একটু তোমাদেরকে দেখাবো এই কোষগুলোর সঙ্গে মিলিয়ে। আচ্ছা বলো তো, একবার ভাবো তো দেখি, এই কোষ আর এই কোষগুলো কি এক? তোমরা চিত্রের সঙ্গে হয়তো মিলিয়ে বুঝতে পারছো ভিন্ন ধরনের, কিন্তু প্রকৃতপক্ষে এটাও প্যারেনকাইমা টিস্যুরই কোষ। কি করে আমরা বুঝবো প্যারেনকাইমা টিস্যুর কোষ কিনা? আমরা কোনো একটা কোষ চেনার জন্য প্রথমে লক্ষ্য রাখবো কি? নিউক্লিয়াস, কোষ গহ্বর, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর। দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে? কালো যে অংশটা, এটা কি? কালো অংশটুকু, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, এটা কি? আমি যেখানে নির্দেশ করছি, এটা হচ্ছে কোষ গহ্বর। লাল রঙের যে বর্ডারটা রয়েছে, লাল রঙের বর্ডারটা সাইটোপ্লাজম। তার পাশে যে সবুজ রঙের বর্ডারটা রয়েছে, এটা কি? এটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে এটা তো গোলাকৃতির, সমব্যাসীয়। সমব্যাসীয় দ্বারা যেটা বোঝাইছে, এখান থেকে শুরু করে এই যে এই জায়গাটা, এটা সমব্যাসীয় কিনা? সমব্যাসীয়। অর্থাৎ এখানে যে কোষগুলো রয়েছে, এই কোষগুলা পৃষ্ঠদেশ থেকে দেখানো হচ্ছে, আর এখানকার কোষগুলো কিরকম করে দেখানো হচ্ছে? পার্শ্বদেশ থেকে দেখানো হয়েছে। তাহলে এরাও কি? প্যারেনকাইমা টিস্যুর কোষ। আর আন্তঃকোষীয় ফাঁকা স্থানটা কোনটা? এই যে হলুদ রঙের অংশগুলো দেখতে পাচ্ছ, দুটো কোষের, অর্থাৎ এটা একটা কোষ, এটা একটা কোষ। দুই কোষের মাঝখানে কি? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা রয়েছে। এটি একটি কোষ, এটি একটি কোষ। দুই কোষের মাঝখানে কি রয়েছে? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা রয়েছে। তাহলে আমাদের প্যারেনকাইমা ক্রিয়া, প্যারেনকাইমার বৈশিষ্ট্য কি? সমব্যাস, জীবিত। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। প্যারেনকাইমা টিস্যুর কোষ দু ধরনের। ক্লোরেনকাইমা, অর্থাৎ যে সকল প্যারেনকাইমা টিস্যুর কোষে ক্লোরোপ্লাস্ট রয়েছে সেগুলোকে ক্লোরেনকাইমা বলা হচ্ছে। যে সকল প্যারেনকাইমা টিস্যুর কোষে বায়ু কুঠুরি রয়েছে তাদেরকে বলা হচ্ছে অ্যারেনকাইমা। জলজ উদ্ভিদ এর কাণ্ডে অ্যারেনকাইমা টিস্যুর কোষগুলো দেখা যায়, অ্যারেনকাইমা কোষ দেখা যায়। শিক্ষার্থীরা, এখন আমরা শিখব নাম্বার 2, কোলেনকাইমা। কোলেনকাইমাতে আমরা একটু প্যারেনকাইমার সঙ্গে মিলিয়ে দেখব। কোলেনকাইমা মূলত এক বিশেষ ধরনের প্যারেনকাইমা। কি বললাম আমি? কোলেনকাইমা মূলত এক বিশেষ ধরনের প্যারেনকাইমা। এই টিস্যুর কোষ প্রাচীর প্যারেনকাইমার চাইতে কিছুটা পুরু। প্যারেনকাইমার চাইতে কিছুটা পুরু। চিত্রে আমরা কোনটা? এটা প্যারেনকাইমা, এটা প্যারেনকাইমা। লক্ষ্য রাখো যে এটা হচ্ছে কোলেনকাইমা টিস্যুর কোষ। দেখতে পাচ্ছ যে এই টিস্যুর কোষ প্রাচীর সবুজ অংশটা যতটা পুরু ছিল তার চাইতে এটা বেশি পুরু। কি বলা হয়েছে? কোলেনকাইমা টিস্যুর কোষগুলো তুলনামূলকভাবে বেশি পুরু। কোলেনকাইমাও জীবিত, প্যারেনকাইমাও জীবিত, কোলেনকাইমাও জীবিত। কি করে আমরা বুঝবো জীবিত? এই যে লাল রঙের অংশ দেখতে পাচ্ছ, এটা নিউক্লিয়াস। হলুদ রঙের অংশ দেখতে পাচ্ছ, এটা সাইটোপ্লাজম।
মাঝখানে কোষ গহ্বর, তার চতুর্পাশে যে সবুজ রঙের অংশ এটা হচ্ছে কি কোষ প্রাচীর। তাহলে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, কোষ গহ্বর আছে, কোষ প্রাচীর আছে, তাই এটা কি জীবিত। তাহলে প্যারেনকাইমার চাইতে কোলেনকাইমা আলাদা কেন হলো? প্যারেনকাইমার কোষ প্রাচীর পাতলা, কোলেনকাইমার কোষ প্রাচীর কিছুটা পুরু। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো কোষের প্রান্তভাগ, অর্থাৎ একটা কোষ হলে প্রান্তভাগ সূচালো, চৌখা, তুলনামূলকভাবে বেশি পুরু। তাহলে তোমরা বুঝতে পারছো কোলেনকাইমা টিস্যুর কোষগুলো লম্বাটে, প্রান্তভাগ সূচালো, চৌখা, তুলনামূলকভাবে বেশি পুরু। কোলেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত। এখানে সমব্যাসীয় বলা হয়নি। প্যারেনকাইমার কোষগুলো সমব্যাসীয় ছিল, এটা কোষগুলো সমব্যাসীয় না, কারণ কোণার দিকগুলো বেশি পুরু, মাঝখানে একটু বেশি প্রশস্ত। শিক্ষার্থীরা, এই টিস্যুর কোষগুলোতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও পারে, কিন্তু প্যারেনকাইমা টিস্যুর কোষে আন্তঃকোষীয় ফাঁকা স্থান রয়েছে। তাহলে তোমরা একবার ভাবো তো প্যারেনকাইমা এবং কোলেনকাইমার মধ্যে মিল এবং অমিল। আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত, কোলেনকাইমারও জীবিত, এটা হচ্ছে মিল। এটা সমব্যাসীয়, কিন্তু এটা সমব্যাসীয় না, লম্বাটে। এটা পাতলা প্রাচীরযুক্ত, প্যারেনকাইমা পাতলা প্রাচীরযুক্ত, কোলেনকাইমা তুলনামূলকভাবে পুরু প্রাচীরযুক্ত। আর কি, প্যারেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে, কোলেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকতেও পারে, নাও পারে। শিক্ষার্থীরা, প্যারেনকাইমার যেমন প্রকারভেদ রয়েছে, অ্যারেনকাইমা আর ক্লোরেনকাইমা। তোমাদের পাঠ্যক্রমে কোলেনকাইমার কোনো প্রকারভেদ নিয়ে এখানে আলোচনা নাই। এখন আমরা জানবো যে কোলেনকাইমা টিস্যু থাকে কোথায়, তার কাজ কি। কোলেনকাইমা টিস্যু উদাহরণ কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে, কুমড়া ও দণ্ডকলসের কাণ্ডে, অর্থাৎ অনেক উদ্ভিদেরই কাণ্ডে কোলেনকাইমা টিস্যু কোষগুলো থাকে। এই টিস্যুর কোষগুলো মূলত ভার বহন এর কাজ করে থাকে, ভার বহন ও দৃঢ়তা প্রদানের কাজ করে থাকে। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর কাজ ছিল কি, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা। প্যারেনকাইমা টিস্যুর কোষের কাজ ছিল খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা। কোলেনকাইমা টিস্যুর কাজগুলো কি উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করছে, তারপরে কি সেটা খাদ্য প্রস্তুতেরও কাজ করছে। এই গেল প্যারেনকাইমা এবং কোলেনকাইমা। নেক্সট আমাদের আলোচনার বিষয় কি, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো কোনগুলা? চিত্রের এটা প্যারেনকাইমা, এটা প্যারেনকাইমা, এটা কোলেনকাইমা, তাহলে বাকি থাকলো কোনটা? এটা। শিক্ষার্থীরা, এবারে আমরা আসল বিষয়টা জানবো। আমি প্রথমে বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোনো একটি কোষ জীবিত না মৃত সেটা কি করে বুঝবো? নিউক্লিয়াস আছে কিনা দেখবো, সাইটোপ্লাজম আছে কিনা দেখবো, কোষ গহ্বর দেখবো। শিক্ষার্থীরা, একবার ভেবে দেখো তো এই যে কোষটা দেখানো হয়েছে চিত্রে, এই কোষের কোথায় নিউক্লিয়াস, কোথায় সাইটোপ্লাজম, কোথায় কোষ প্রাচীর, সেটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? নিঃসন্দেহে বোঝা যাচ্ছে না। আমরা যেহেতু নিউক্লিয়াস খুঁজে পাইনি, সাইটোপ্লাজম খুঁজে পাইনি, কোষ গহ্বরও বুঝতে পারছি না, আমরা বলবো এই টিস্যু কোষগুলো মৃত। তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার মধ্যে স্ক্লেরেনকাইমাটা মৃত কোষ। এটা ছিল সমব্যাসীয়, পাতলা প্রাচীরযুক্ত। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো লম্বাটে, সূচালো, পুরু প্রাচীরযুক্ত। তাহলে স্ক্লেরেনকাইমার বৈশিষ্ট্য কি? নাম্বার 1, মৃত কোষ, প্রোটোপ্লাজম বিহীন। তবে মৃত হলেও এদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, প্রাথমিক অবস্থায় জীবিত থাকতে পারে, কিন্তু পরিণত বয়সে গিয়ে এরা প্রোটোপ্লাজম হারিয়ে মৃত কোষে পরিণত হয়ে যায়। শিক্ষার্থীরা, স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষ, এই টিস্যুর কোষ প্রাচীর তুলনামূলকভাবে পুরু। এখানে একটা ইনফরমেশন আমি তোমাদেরকে জানাই। প্যারেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর পাতলা, কোলেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর তুলনামূলকভাবে পুরু, স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর অধিক পুরু। প্যারেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, কোলেনকাইমা টিস্যুর কোষ প্রাচীরে সেলুলোজ ও পেকটিন রয়েছে, আর স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষ প্রাচীরে লিগনিন রয়েছে, লিগনিন। আবার বলছি, প্যারেনকাইমা সেলুলোজ, কোলেনকাইমা সেলুলোজ ও পেকটিন, স্ক্লেরেনকাইমা লিগনিন যুক্ত, লিগনিন। তাহলে কোষ প্রাচীর কি কি উপাদান দ্বারা গঠিত হতে পারে? সেলুলোজ, পেকটিন, লিগনিন। প্যারেনকাইমাতে সেলুলোজ রয়েছে, কোলেনকাইমাতে সেলুলোজ ও পেকটিন রয়েছে, স্ক্লেরেনকাইমাতে কি রয়েছে? লিগনিন রয়েছে। প্যারেনকাইমাতে লিগনিন আছে কথা বলা হয়নি, কোলেনকাইমাতে লিগনিন আছে কথা বলা হয়নি, বলা হয়েছে কোথায়? স্ক্লেরেনকাইমাতে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে কোষ প্রাচীর লিগনিন যুক্ত কোন কোষের? আমরা বলবো স্ক্লেরেনকাইমা। কোষ প্রাচীরে সেলুলোজ ও পেকটিন রয়েছে কোন কোষের? আমরা বলবো কোলেনকাইমা।
কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত। কোন ধরনের কোষের? আমরা বলবো প্যারেনকাইমা। শিক্ষার্থীরা, যদি প্রশ্ন আসে বায়ু কোষযুক্ত কোষকে কি বলা হয়, আমরা বলবো অ্যারেনকাইমা। আমাদের যদি প্রশ্ন আসে প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো কত ধরনের হতে পারে, প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো দু ধরনের হতে পারে, সেটা কি অ্যারেনকাইমা এবং ক্লোরেনকাইমা। এখানে আরেক ধরনের প্রশ্ন যদি আসে কুমড়া ও দণ্ডকোষের কাণ্ডে কোন টিস্যুর কোষ থাকে, কুমড়া ও দণ্ডকোষের কাণ্ডে কোন টিস্যুর কোষ থাকে, তোমরা কি মনে করতে পারছো? এই যে বলা হয়েছিল কি কোলেনকাইমা টিস্যুর কোষ থাকে কুমড়া ও দণ্ডকোষের কাণ্ডে। আসলে আমরা স্ক্লেরেনকাইমাটা শেষ করে নিই। স্ক্লেরেনকাইমা বলা হয়েছিল কি স্ক্লেরেনকাইমা পুরু প্রাচীরযুক্ত, মৃত, লিগনিন যুক্ত, এখানে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। শিক্ষার্থীরা, স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষ আমার দু ধরনের, একটা হচ্ছে ফাইবার, অপরটি হচ্ছে স্ক্লেরাইড। ফাইবার মানে কি তন্তু, অর্থাৎ লম্বা সূচালো শক্ত পুরু প্রাচীরযুক্ত কোষগুলোকে ফাইবার বলা হচ্ছে। অবস্থান ও কাজের ভিত্তিতে ফাইবার আবার প্রকারভেদ রয়েছে, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার। নেক্সট স্ক্লেরাইড। স্ক্লেরাইডের অপর নাম হচ্ছে স্টোন সেল বা পাথরের কোষ। এটা সমব্যাসীয়, গোলাকৃতির, তারকাকার হতে পারে, শক্ত, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এদের কাজ। আশা করছি তোমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার তুলনামূলকভাবে বৈশিষ্ট্য যেগুলো সেগুলো কিছুটা হলেও বুঝতে সক্ষম হয়েছে। তোমাদেরকে যেটা করতে হবে শিক্ষার্থীরা, এরকম একটি শখ তৈরি করতে হবে। অর্থাৎ তোমাদের বাড়িতে এটা লেকচার শুনলা, কিন্তু তোমাকে কিছু পরিশ্রম করে 3টা ঘর তৈরি করতে হবে, এরকম 3টি কলাম তৈরি করতে হবে। 3টি কলামের এক পাশে তোমরা লিখবা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। বৈশিষ্ট্যগুলো বুঝে বুঝে পৃথক 3টি কলামে লিখবা, তারপরে তাদের অবস্থান লিখবা, তারপরে তাদের কাজ লিখবা। এভাবে একটু পরিশ্রম করলে তোমরা বিষয়টি স্পষ্ট ধারণা অর্জন করতে সক্ষম হবা। আশা করি আমার ভিডিও শুনে তোমাদের উপকৃত হয়েছে, আমার ভিডিও দেখে, আমার লেকচার শুনে তোমরা উদ্ভিদ টিস্যুর সরল টিস্যুগুলো বুঝতে সক্ষম হয়েছ। নেক্সট টাইমে আমাদের জটিল টিস্যু নিয়ে ভিডিও আসবে। তোমরা তোমাদের বায়োলজি বিষয়ের সমস্যাগুলো আমাকে জানাবা, আমি তোমাদের সহযোগিতায় ভিডিও নিয়ে আবারও আসবো। ততক্ষণ অবধি আমার সাথে থাকো। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা মাজেদ বায়োলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ।